এই যে একজন কবির একটিমাত্র কবিতা ৩টি গণঅভ্যুত্থানে ব্যবহার হয়, তার মানে আসলে একজন কবি কিভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠেন। সেখানে তিনি বলছেন যে আসলে আমি নির্জনতা ভালোবাসি, আমি আসলে টাকা পয়সা ঘর বাড়ি জমাতে চাইনি, আমি আসলে মানুষ জমাতে চেয়েছি, আমি ভালোবাসার কাঙাল। আমি বলতাম যে আমাকে টাইম মেশিন দেওয়া হলে আমি সত্যজিৎ রায় আর হেলাল হাফিজের কাছে যেতে চাই। হেলাল ভাইয়ের সাথে আমার সম্পর্ক 2008-09 পর থেকে আর কি। আমি হেলাল ভাইয়ের তো আসলে যে কবিতা উনি তো খুবই সামান্য লিখেছেন, এইখান থেকে যে আসলে আহামরি তাকে নিয়ে গবেষণার মতো সেটা হয়ে ওঠেনি। কিন্তু হেলাল হাফিজের যে জীবন, এই জীবনে আসলে ওনাকে দেখার জায়গা, ভাবনার জায়গা বেশ বড় হিসাবে ছিল। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে 1969 সালে তার গণঅভ্যুত্থানে তার কবিতা ব্যবহার হয়েছে, এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময়। তার 2090 সালেও 1990 সালেও ব্যবহার হয়েছে, 2024 সালেও তার কবিতা ব্যবহার হচ্ছে। এই যে একজন কবির একটিমাত্র কবিতা 3টি গণঅভ্যুত্থানে ব্যবহার হয়, তার মানে আসলে একজন কবি কিভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠেন এটা দেখা গেল। তো আমি এবারের গণঅভ্যুত্থানে, এবারের ছাত্র আন্দোলন নিয়ে তাকে প্রশ্ন করেছিলাম 5 অক্টোবর। তো আমি বললাম যে হেলাল ভাই, আপনি তো, আমি প্রতি বছর যখন তার ইন্টারভিউ নেই, তিনি প্রায় বলতেন যে নিঃসঙ্গতাটাকে আমি এনজয় করি, হোটেল জীবন এনজয় করি। কিন্তু 2021-22 সালের পর থেকে বলে যে আমার এই জীবন আর ভালো লাগে না। এই যে মানুষের পরিবর্তন, তখন একটা আকুতি ছিল যে একটুখানি আমার পাশে যদি কেউ থাকতো, একটুখানি কেউ যদি আমার ওষুধটা খাইয়ে দিত। এই যে তার বলার আকুতি, এটা আসলে আমরা যারা তার শুভানুধ্যায়ী আমাদের কাছে বেশ ভাবিয়ে তুলেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে স্বৈরাচার পতনের পরে 24-এ আপনি আসলে এই সময়টাকে কিভাবে দেখেন, কথা বলেন। তিনি বলছিলেন যে 90 আন্দোলনের পরে শাসকরা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জনগণের কথা হিসাবে রাষ্ট্র নির্মাণ করেনি। কিন্তু 24-এর আন্দোলনের পরে শাসকরা যেন জনগণের সঙ্গে প্রতারণা না করে, রাষ্ট্রটাকে মানুষের জন্য নির্মাণ করে এবং সম্প্রীতি সমন্বয় করে রাষ্ট্রটাকে এগিয়ে নেয়। এটা তার শেষ আকুতি ছিল। প্রথম কথা হচ্ছে এরকম প্রশ্ন না করাই ভালো, কারণ হচ্ছে যে আমরা আমার বাবা মাকে যেভাবে আপন জানি, আমরা যারা লেখালেখি করি, অবশ্যই আমরা এই ধরনের লেখকদেরকে স্বজন মনে করি। আমরা তার চিন্তার সন্তান, চিন্তার উত্তরাধিকার। এই মৃত্যুটা আসলে তিনি নিজেও কামনা করতেন। ফলে আমি খুব খারাপ লাগে নাই যে উনি চলে যাওয়াতে আমার খারাপ লাগছে, কারণ উনি তো আসলে খুব কষ্টই পাচ্ছিলেন। বরং এই যে স্বাভাবিকভাবে চলে যাওয়া, এটা আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আল্লাহ যদি তার গুনাহ মাফ করে তাকে বেহেশত নসিব করে, বরং এটাই প্রত্যাশা। ওনার প্রেমিকা ছিল, প্রেমিকা ওনাকে ছেড়ে চলে গেছে এবং এই চলে যাওয়াতে তিনি বিরহী ছিলেন, এটা যেমন সত্য। একই সঙ্গে এই প্রেম দিয়ে উনি রাষ্ট্রটাকে নানানভাবে ইঙ্গিত করেছেন, রাষ্ট্র নিয়ে কথা বলেছেন। ফলে এই প্রেম শুধুই প্রেম না, এই প্রেমটা রাষ্ট্রপ্রেমের মধ্যেই এসেছে। ফলে হেলাল হাফিজ শুধুমাত্র প্রেম বিরহের কবি না, তিনি আসলে রাষ্ট্র নির্মাণের একজন কবি। হেলাল হাফিজ আসলে একজন সফল কবি, কারণ আমরা 90-এর যখন 69-এর যখন আন্দোলন হয়, সেই আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে হেলাল হাফিজের যে কবিতা, এখন জৈবর যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন জৈবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই কবিতাগুলো আসলে আমরা যখন ছোটোবেলাতে কবিতা পড়ি এবং কবিতা পড়তে পড়তে যখন কবিতার দিকে যায়, তখন বিশ্ববিদ্যালয়ের অলগুলোতে চিকা মারা থাকতো। হেলাল হাফিজ বাংলাদেশে এত একজন জনপ্রিয় কবি যে ওনার বই যে জলে আগুন জ্বলে, এটা সম্ভবত এখন 42 কি 43টা এডিশন চলছে। ফলে হেলাল হাফিজকে বাংলাদেশের তরুণ সমাজ, বিশেষ করে যারা আন্দোলন সংগ্রামী প্রতিবাদী ছিল, সবাই তার নাম জানেন। হ্যাঁ, এটা একটা ট্র্যাজেডি যে উনি আসলে একার একটা জীবন বেছে নিয়েছিলেন। আমি ওনার অসংখ্যবার তার সাথে আমার স্মৃতি আছে এবং তিনি আমাকে বড় বড় সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে আসলে আমি নির্জনতা ভালোবাসি, আমি আসলে টাকা পয়সা ঘর বাড়ি জমাতে চাইনি, আমি আসলে মানুষ জমাতে চেয়েছি, আমি ভালোবাসার কাঙাল। তো একজন কবি হিসেবে আমি মনে করি, এবং বাংলাদেশের খুব আত্মমর্যাদাশীল একজন কবি ছিলেন হেলাল হাফিজ, কারণ কখনোই কারো অনুগ্রহ তিনি গ্রহণ করতেন না। সর্বশেষ আমি যেটি বলতে পারি সেটা হচ্ছে আমাদের 24-এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানেও আপনারা দেখেছেন যে শিক্ষার্থী এবং জনতার মুখে কিন্তু হেলাল হাফিজের সেই কবিতার লাইন ঘুরে ফিরে এসেছে। ফলে আমরা বলতে পারি যে হেলাল হাফিজ আমাদের সবসময় প্রাসঙ্গিক একজন কবি এবং আগামীতেও তিনি প্রাসঙ্গিক থাকবেন। এটা আমার একজন ভক্ত হিসেবে, একজন কবি হিসেবে তার প্রতি আমার একটা গুরুত্বপূর্ণ মন্তব্য আর কি। আমি সর্বশেষ গণঅভ্যুত্থানের আগে উনি অসুস্থ হয়ে পড়ে, তখন উনি দেখা করতেন না এবং উনি, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু হোটেলেই একা একা একটা রুমে থাকতেন। এবং উনি যখন, ওনার সঙ্গে পরিচয় আসলে আমার আজ থেকে প্রায় 15 বছর আগে, তখন আমি ঢাকায় প্রথম আসি, তখন প্রেস ক্লাবে ওনার সঙ্গে আমার পরিচয় হয় এবং তখন উনি প্রেস ক্লাবের অপোজিটে একটা হোটেলে থাকতেন। ওই হোটেলে বাস করার পরে তিনি সর্বশেষ হচ্ছে এই পিজির পাশে হচ্ছে আপনার
একটা হোস্টেল আছে, এটা হচ্ছে সুপার হোম হোস্টেলে থাকতেন এবং সেখানে সর্বশেষ উনি আসলে পড়ে গিয়ে মাথায় ইনজুরি হয় এবং সেখান থেকেই হাসপাতালে আনতে আনতে তার মৃত্যু হয় আর কি, সর্বশেষ আমরা জানতে পেরেছি। এবং তার বড় ভাই দোলাল হাফিজের মাধ্যমে আমরা জানতে পেরেছি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ফোন দিয়েছিলেন এবং তিনি রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বুদ্ধিজীবী কবরস্থানে আগামীকাল দাফন করা হবে। এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং কবি সরকার আমিন ফোন করেছিলেন। বাংলা একাডেমিতে সকাল 11টায় তার জানাজা হবে এবং প্রেস ক্লাবে বাদ জোহর জানাজার পর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এটার সর্বশেষ খবর। করোনা শুরুর আগে ঠিক 2019-এর ডিসেম্বরের দিকে ওনার সাথে আমার আসলে সবচেয়ে বড় অনেক কথা, আসলে এত কথা যে আমি কি থেকে কি বলবো। আমার বন্ধুরা এরকমটা জানতো যে আমি বলতাম ওদেরকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ইংরেজি সাহিত্য, সেই সূত্রে আমার কবিতার সাথে পরিচয়, হেলাল হাফিজের কবিতার সাথেও পরিচয়। তখন আমি বলতাম যে আমাকে টাইম মেশিন দেওয়া হলে আমি সত্যজিৎ রায় আর হেলাল হাফিজের কাছে যেতে চাই। আমার বন্ধুরা বলতো হেলাল হাফিজ তো জীবিত আছে, তো একদিন নিশ্চয়ই সুযোগ হবে। তো সেটা আমার এক বন্ধু মনে রেখেছিল। তো ওর একটা ইন্টারভিউ ছিল কবির সাথে, ও কোনো কারণে যেতে পারেনি। রেজওয়ান রাফসান আমার বন্ধু, ও আর এই যে সিজু আমার একটা ছোট ভাই, ও আসছে, আমরা গেলাম। সেদিন থেকে পরিচয় আমাদের তিনজনের সাথে, অনেক অনেক স্মৃতি। আর যখন হোস্টেলে আসলেন তখনও আমি প্রায়শই আসতাম, এই যে এখানে যেখানে ছিলেন। আমাদের আসলে একসাথেই কবির সাথে পরিচয়। ঠিক আক্ষেপ করলে আসলে শেষ হবে না আমাদের। অনেক ইনফ্যাক্ট আমরা মানে এতটা সময় অন্য কেউ হয়তো পাইনি, অনেক সময় ধরে, তাই না? ফোনে কথা হতো, মানে শোকা হতো এই জন্য না যে আমি কষ্ট পাচ্ছি, ওইটা হচ্ছে যে উনি কীরকম কষ্ট পেয়ে গেছেন। এত অভিমানী ছিলেন যে ওই তথাকথিত আরামায়েশ চাননি, ইচ্ছা করে এগুলো ত্যাগ করে সে একা থেকেছেন এই বয়সের মানুষ। ওনার একটা আত্মজীবনী আমরা পাণ্ডুলিপি মানে অলমোস্ট গুছায় রাখছি। তিনি আসলে তখন চাননি পাবলিশ করতে, যে কারণে আসলে করা হয়নি। বাট এই পাণ্ডুলিপি বা এই বইটার সূত্রেই তার সাথে দীর্ঘ সময় আসলে আমাদের যাপন। প্রায়ই যেতাম, দেখা হতো, উনি ফোন করতেন বা ফেসবুকে টেক্সট করতেন, জন্মদিনে উইশ করতেন। এই মানুষটার একদম মানে শৈশব থেকে তার কথা মতে যে হারানোর যে বেদনা, মা ছাড়া উনি ছোটো থেকে মানে বড় হয়েছে, সেটাই তাকে আসলে আজকের এই হেলাল হাফিজ বানিয়েছে। এবং শেষ জীবন পর্যন্ত উনি থাকলেন একা। আমরাও বহুবার বলতাম যে আচ্ছা ঠিক আছে একটা মানে বিয়ে শাদী করেন, উনিও শেষ দিকে বলতো যে হ্যাঁ একটু আসলে দরকার, এখন মনে হয় যে কেউ থাকলে একটু যদি মানে খাবারটা খাইয়ে দিত, যদি মেডিসিনটা আগায় দিত। তো সেগুলোও তো উনি শেষমেশ মানে হোটেলেই শেষ জীবন পর্যন্ত কাটালেন। খারাপ লাগতেছে, নিতেও পারি নাই, কারণ জানতাম ওনার বয়স হয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি যে ব্যাপারটা আসলে ঘটবে, মানে একই মানুষ তার জীবনে সেই 69 থেকে 24 সব গণ অভ্যুত্থানই তো তার চোখের সামনে ঘটলো।